মধ্যরাতে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। চরম বিপাকে হাজারো বাংলাদেশি কর্মী। দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত। আওয়ামী লীগ দেশকে লুটেরাদের রাজ্যে পরিণত করেছে, মন্তব্য বিএনপি নেতাদের। দুর্নীতির বিরুদ্ধে সৎসাহস দেখাচ্ছে সরকার, দাবি ওবায়দুল কাদেরের। এমপি আনারকে কলকাতায় রিসিভ করে শিলাস্তি রহমান, বলছে ডিবি হত্যা মামলার ৮ দিন শেষে ফের ৫ দিনের রিমান্ডে ৩ আসামি। আলু, পেঁয়াজ, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম চড়ছেই। অস্থিরতায় হিমশিম দশায় মানুষ, বাজার মনিটরিং জোরদারের তাগিদ। পটুয়াখালী জুড়ে ঘূর্ণিঝড় রিমানের ধ্বংসের চিহ্ন, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। ধ্বংস অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, এখনও আশ্রয় কেন্দ্রে ঘরহারা মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী নেওয়ার সময়সীমা নতুন করে আর বাড়ায়নি দেশটি। আগে কর্মী নিয়ে প্রতারণা করায় মালয়েশিয়ার ৪৭ নিয়োগদাতা প্রতিষ্ঠানকে কার্যক্রম স্থগিত করেছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। এদিকে কিছু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। প্রতারিত হাজারো কর্মী পড়েছেন চরম বিপাকে। গেল কয়েকদিন ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। খরচ করেছেন ৫ থেকে ৬ লাখ টাকা। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিকে এই টাকা দিয়েছেন ৬ থেকে ৮ মাস আগে। গেল ৬ থেকে ৭ দিন বিমানবন্দরে মিথ্যা আশ্বাস কিংবা ভুয়া টিকিট দিয়ে এমন হাজারো কর্মীকে ভোগান্তিতে ফেলেছে কিছু রিক্রুটিং এজেন্সি। দেশটিতে যাওয়ার শেষ দিনে বেশিরভাগই বুঝতে পারছেন তারা প্রতারণার শিকার। দীর্ঘ ভোগান্তির পর দিশেহারা অনেকেই বুঝতে পারছেন না কি করবেন। আমাদেরকে আবার উল্টা রিটার্ন বিরতি পাঠিয়ে দিতেছে বাড়িতে। হাজার হাজার লোক এই প্রতারণার শিকার হইতেছি আমরা। ভিসা হওয়া অন্তত ৪০,০০০ কর্মী গত ২ সপ্তাহে মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু এত অল্প সময়ে এত কর্মী উড়োজাহাজে পাঠানো সম্ভব না জেনেও কর্মীদের কাছ থেকে কেন রিক্রুটিং এজেন্সি টাকা নিল, প্রতারণা করলো, কর্মীদের ভোগান্তিতে ফেললো, এর বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। আসলে আমাদের ৬,২০,০০০-৫০,০০০ টাকা নিয়ে যে ফ্লাইটগুলো দিচ্ছে না, আসলে আমরা বাংলাদেশ সরকারের কাছে এর একটা বিহিত চাই বা বিচার চাই। যে আরো আমরা ৩ মাস ৪ মাস আগে কি টাকা ক্লিয়ার করে দিচ্ছি, আমাদেরকে শুধু পাসপোর্ট দিয়ে ধরে দিচ্ছে, টিকিট অনলাইনে আপনারা পেয়ে যাবেন। ভিসা কলিং আইএসে আমাদের ২০২৩ সালে। এরা যদি মনে করতে আমাদের আরো ১ বছর আগে পাঠিয়ে দেবে, আমাদের পাঠিয়ে দিতে পারতো, কিন্তু এরা ২ নম্বরই করে আমাদের কাছে টাকা নিয়ে এরা ব্যবসা করেছে আমাদের না পাঠিয়ে। এদিকে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার জানিয়েছেন ৩১ মের পর নতুন করে কর্মী নেয়ার সময় বাড়ায়নি দেশটি। As of now, this is the decision of the Malaysian government, and this was the decision at the highest level. মালয়েশিয়া যেতে কর্মীদের খরচ হওয়ার কথা ছিল ৭৯,০০০ টাকার মতো। তবে কর্মীদের শুরুতে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হলেও শেষের দিকে রিক্রুটিং এজেন্সিগুলো নিয়েছে ৬ লাখ টাকা পর্যন্ত। শুধু বাংলাদেশ নয়, অনিয়মের অভিযোগে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে ১ জুন থেকে কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ লুটেরাদের দেশে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার সাথে এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। বক্তব্যে দলটির সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যারা সমালোচনা করে এই জাতি তাদের কোনোদিন ক্ষমা করবে না। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান ইতিহাসের সাক্ষী। আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট
করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের কোনো অপচেষ্টা সফল হবে না। তারপর জিয়াউর রহমানের চিন্তা চেতনা ধারাবাহিকতা পূর্ণ করছেন এবং খালেদা জিয়া নববর্ষ রাষ্ট্রপতি তাকে আত্মীয় যারা তরকারি ধ্বংস করতে চায় তাদের মধ্যে চুল কালি দিয়ে আজকে ভারপ্রাপ্ত তারেক রহমান চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের হার প্রায় তাকে নিয়ে আসবে না ওই ক্ষমতা তাকে আমদার হয়ে আসে মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে সেই ঢেউ আপনি কোথায় করে যাবেন দেশে যাবেন সেটা নিয়ে ভাবেন। আওয়ামী লীগে রণাঙ্গনের কোনো মুক্তিযোদ্ধা নেই, আর জিয়াউর রহমান রণাঙ্গনের থেকে নেতৃত্ব দিয়ে নিজে যুদ্ধ করেছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। অনেক বড় বড় রাজনীতি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব নিজ দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে পদে থেকে গণতন্ত্র নিয়ে কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে সরকার সৎ সাহস দেখাচ্ছে দাবি করে বলেন, বিএনপি দুর্নীতিবাজদের লিস্ট করলে সেখানে তাদের নেতাদের নামই আগে আসা উচিত। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র নিয়ে মার্কিন সমালোচনার পাশাপাশি বিএনপি মহাসচিবের এ বিষয়ে নানা সমালোচনার জবাবও দেন তিনি। গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছে। এবং তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। মির্জা ফখরুল এর মধ্যে কয়বার কত বছর ধরে তার গঠনতন্ত্রকে লঙ্ঘন করে বিএনপির মহাসচিব হিসাবে একটা গণতান্ত্রিক দল তারাই নয়, তারা নিজেরাই ঘরে গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা। মির্জা ফখরুলের কি বৈধ অধিকার রয়েছে, তার গঠনতন্ত্রে সে লঙ্ঘন করেছে। সম্মেলন ছাড়া মহাসচিব কত বছর, সেটা আগে জিজ্ঞেস করে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানকে সরকারের সৎসাহস উল্লেখ করে বিএনপি আমলে প্রধানমন্ত্রী কার্যালয় বা হাওয়া ভবনের দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলেন, সেটাই হচ্ছে বড় কথা। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? বিএনপি নেতারা দেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ৩ আসামির আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি রহমান। রিমান্ড আবেদনে এমন তথ্যই উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এর আগে দুপুরে ৮ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ৩ আসামি হল কিলিং মিশনের প্রধান শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ আমান, তার সহযোগী তানভীর ভুইয়া এবং শিলাস্তি রহমান। এ সময় ৩ জনের আরও ৮ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ২৪ মে ওই ৩ আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ মে শেরেবাংলা নগর
থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন বাদী হয়ে অপহরণ মামলাটি দায়ের করেন। এদিকে সংসদ সদস্য আনার খুনের রহস্য উদ্ঘাটনে ২৬ মে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল কলকাতায় যায়। ৫ দিন পর ৩০ মে তারা দেশে ফেরেন। আবারও অস্থির পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও খুচরা পর্যায়ে আলুর কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। মাছ, মাংস, মুরগি, ডিম সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। ছুটির দিনে বাজারে এসে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। আমার যে ইনকামের থেকে আমার আউট খরচটা বেশি হয়ে যাইতেছে। আমার এখন সংসার চালানোটা খুব হিমশিম খেয়ে যাইতেছে। আমার পক্ষে সম্ভব হইতেছে না। এখন আমি চিন্তা করতেছি যে ফ্যামিলি দেশে পাঠাই দেবো। এখন আর সম্ভব না, ঢাকার শহর থাকিয়া এইরকম সংসার এই জিনিসপাতি কেনাকাটা সম্ভব না ভাই। উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসেব মিলাতে পারছেন না সিএনজি চালক রহিম মিয়া। প্রায় সব নিত্যপণ্যের দাম নাগালের বাইরে থাকায় রহিম মিয়ার মতো আক্ষেপ আরও অনেকের। যতদিন যতই দাম বাড়ে, দাম তো কমে না, দাম বাড়তেই আছে। আমরা কিভাবে চলবো তাহলে? বাজেটের মধ্যে আসলে পাওয়া যাচ্ছে না, কারণ ১,০০০ টাকা দিয়ে এক কেজি মাছ কেনাটাও খুব টাফ হয়ে গেছে। তো অল্প অল্প করে দেখা যাচ্ছে যে আধা কেজি বা ২৫০ গ্রাম অল্প করে আমাদের বাজেটের মতো করে কেনা লাগতেছে। নতুন করে অস্থির পেঁয়াজের বাজার। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। অস্থিরতা আলুর বাজারেও। ভরা মৌসুমে সর্বোচ্চ ৩০ টাকা কেজি হবার কথা থাকলেও বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা। পেঁয়াজের কেজি ৭৫ টাকা, আলুর কেজি ৫৫ টাকা। তো মনে করেন যে একটা সামথিং মানুষ দিন মজুরি পায় মনে করেন যে ৫০০ টাকা সামথিং। তো যদি মনে করেন যে আলু ১ কেজি কিনে ৫৫ টাকা কেনে, ১ কেজি চাইলের দাম ৭০ টাকা ৮০ টাকা। একটা ফ্যামিলিতে যদি ৪-৫ জন লোক থাকে, সদস্য থাকে, তাহলে ৫০০ টাকা দিয়ে কীভাবে সংসার চালাইবে সেই ব্যক্তি? এই সিজনে আপনি আলুর দাম হাই ৩০ টাকা, এক করে হাই ৩০ টাকা, নাহলে আর কম টাকার কথা। আর পেঁয়াজের বাজার টাকা কত হলো? ৪০-৪৫, হাই ৫০ করে তাহার কোনো কথা নাই। গেল সপ্তাহের তুলনায় মাছের দামও চড়া। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম মুরগি। পাকিস্তানি বিক্রি করতেছি ৩৫০ টাকা কেজি, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি ২১০ টাকা কেজি, দেশি মুরগি বিক্রি করতেছি ৬৮০ টাকা কেজি, লাল লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি। আগের যে বাজেট ছিল সেই বাজেটে বর্তমানে জীবন নির্বাহ করা আসলেই দুষ্কর। গত সপ্তাহের তুলনায় মাছের দাম প্রতি কেজিতে ২০০-৩০০ টাকা বেশি। লাল ডিম ১৫০ টাকা, সাদা ডিম ১৪০ টাকা, হাসি ডিম ১৮০ টাকা ডজন। তবে সরবরাহ ভালো থাকায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রিমালের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে অনেকেরই আশ্রয় এখন খোলা আকাশের নিচে। নিজেদের মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে পটুয়াখালী কলাপাড়ার কারো কারো আশ্রয় হয়েছে গোয়াল ঘরে বা রান্নাঘরে। স্থানীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্তের পাশাপাশি ধ্বংস হয়ে গেছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রলয়ঙ্কারী এই ঝড়ের ক্ষত শুকাতে সরকারি সহযোগিতা প্রয়োজন। পটুয়াখালীর কলাপাড়া থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। ক্যামেরায় ছিলেন রাজীব দাস। উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা খলিল হাওলাদার। তার সম্পদ বলতে ছিল একটি টিনের ঘর। ঘূর্ণিঝড় রিমাল সেই ঘরটি লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। অসুস্থ স্ত্রী সন্তান নিয়ে খলিলের কপালে এখন চিন্তার ভাঁজ। নুনান্তে পান্তা ফুরনো মানুষটি কি দিয়ে তুলবেন নতুন ঘর? ঘরের ওয়াইফ অসুস্থ, এই পরিস্থিতিতে আমি যে এখন কি করব চিন্তা ভাবনা করি আমি বেহাল অবস্থায় আছি। খুলনা ও বরিশাল বিভাগের ২৬৩টি জায়গায় বেড়িবাঁধের ৪১ কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে। আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত ১.৫ লাখ ঘরবাড়ি। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। এই ঘূর্ণিঝড়ের অবস্থা সাংঘাতিক খারাপ। এই ঘরের মতো এরকম এলাকায় বহুত ঘর ভাঙছে। দীর্ঘ অনেক বছর, ২০-২৫ বছর হবে এটা সংস্কার হয় না। কিছু কিছু জায়গায় সময় সময় কিছু কাজ করানো হয়, অল্প অল্প জায়গায়, সেই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। যদি কাজ ধরা হয় এট এ টাইমে সব কাজগুলো করে, তবেই এই জায়গাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে এবং এই নীলগঞ্জবাসী ভালো থাকবে। শুধু ঘরবাড়ি আর মাছের ঘেরি নয়, রিমালের প্রভাবে ক্ষতবিক্ষত হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষকরা। ৭ দিন ধরে বিদ্যুৎবিহীন এখনো অনেক এলাকা।
7 দিন পর্যন্ত বিদ্যুৎ নাই, ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, তারপরে মোবাইলে চার্জ দিতে পারতেছি না। এই বাতাসের কারণে শিক্ষা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এখন আমাদের ছাত্র নিয়ে ক্লাস করানোর, তারপর খাবারের রুম, কেতাবাদি কোনো রকম উদ্ধার করে ওই পাশে নিয়ে গেছি, কিন্তু অনেক কিছুই আমাদের হারাই ফেলছি। এখন ক্লাস করার মতো কোনো জায়গা নেই। আমরা চাইতেছি ইনশাল্লাহ যদি কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা আবার পুনরায়ভাবে ইনশাল্লাহ ক্লাস শুরু করতে পারি। দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর এখন বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি এভাবেই ক্ষতবিক্ষত হয়েছে। রিমাল যে ক্ষত রেখে গেছে সেই ক্ষত শুকাতে হয়তো সময় লাগবে। এইসব ঘরবাড়ির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী বাড়ির কোনো রান্নাঘরে অথবা গোয়াল ঘরে। এইসব ঘর মেরামতে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কলাপাড়া, পটুয়াখালী। সংকট কাটিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। সংসদের আগামী অধিবেশনে উঠছে 8 লাখ কোটি টাকার নতুন বাজেট। মেগা প্রকল্প বাস্তবায়নের বিলাসিতা নয়, এবার নজর খরচ কমানোর দিকে। ভেবেচিন্তে ভারসাম্যপূর্ণ বাজেট ঘোষণা না করলে বিনিয়োগ ও কর্মসংস্থান হোঁচট খাবার শঙ্কা অর্থনীতিবিদদের। অর্থনীতিকে স্থিতিশীল করে বড় সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধির চাকা সচল রাখাই বাজেটের মূল চ্যালেঞ্জ জানিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। 6 জুন সংসদে উঠছে 2024-25 অর্থবছরের নতুন বাজেট। এই বাজেটের আকার হতে পারে 7,96,000 কোটি টাকার। অন্য বছরগুলোতে মূল বাজেটের চেয়ে নতুন বাজেট 10 থেকে 13% বাড়লেও এবার সংকটের কারণে বাজেট বড় হচ্ছে 5%-এর কম। আমাদের বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রানীতির সফল বাস্তবায়নের জন্য সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্স গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটেও কিন্তু কৃষির উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, খাদ্য নিরাপত্তার উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, আর বেসরকারি খাতের কথাও চিন্তা করা হয়েছে আমাদের প্রস্তাবিত বাজেটে। সংকট বিবেচনায় এবার ছোট হচ্ছে উন্নয়নের স্বপ্ন, আর তাই উন্নয়ন কর্মসূচিতে এবার বরাদ্দ বেড়েছে মাত্র 2,000 কোটি টাকা। নতুন এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। বরাদ্দের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ 41,000 কোটি টাকা যাচ্ছে বিদ্যুৎ জ্বালানিতে। আয় বাড়ছে না, তাই খরচের খতিয়ানও ছোট থাকছে নতুন বাজেটে। এই বছরের বাজেটের জন্য দুটো বড় ধরনের চ্যালেঞ্জ আছে বলে আমার মনে হয়। এটা একদিকে যেমন হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে বিভিন্ন ধরনের সংকোচনমূলক পদক্ষেপে যেতে হবে। আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনার ব্যক্তিগত ঋণ প্রবাহকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অনেক জায়গায় আপনার সংস্কারের প্রয়োজন রয়েছে। সেহেতু এই সরকারকে এই বাজেটে একদিকে যেমন স্থিতায়ন কর্মসূচি, যেটাকে ইংরেজিতে আমরা স্টেবিলাইজেশন বলি, ওই স্থিতায়ন লাগবে, আবার অপরদিকে আগামী দিনের প্রবৃদ্ধিকে সঞ্চালন করার জন্য তার সংস্কারও লাগবে। এই দুটোকে সে কিভাবে ভারসাম্য রাখবে, এইটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা জানিয়েছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেট এবার সংকোচনমূলক হলেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ কমানো ঠিক হবে না। প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বাজেট করা ঠিক হবে না, বরং একটা ভারসাম্যপূর্ণ বাজেট করাটাই হবে বিচক্ষণতার লক্ষণ। খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এই 3টি খাতে যেন কাট না পড়ে। IMF এর শর্ত পূরণে এনবিআরকে এবার রাজস্ব আয়ের টার্গেট দেওয়া হচ্ছে সংশোধিত বাজেটের চেয়ে 70,000 কোটি টাকা বেশি। ঘাটতি মেটাতে আবারও ভরসা দেশি বিদেশি ঋণের উপর। রাজস্ব না বাড়িয়ে বাজেট বাড়াতে গেলেই সেটা হবে বাড়তি অর্থ তো জোগাড় করতে হবে। বিদেশ থেকে পেলে খুব ভালো, কারণ সেটার রেট অফ ইন্টারেস্ট কম। আর যদি না পাই তাহলে আমরা দেশের ভেতর থেকে করতে হবে, ব্যাংক থেকে নিতে হবে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে নিতে হবে। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে নিলে তো সরাসরি মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে, আর যদি ব্যাংক থেকে নেই তাহলে প্রাইভেট সেক্টর যেটা ক্রেডিট, সেটা আরও কমে যাবে। ডলার সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্সের উপর প্রণোদনা এখনই তুলে না নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন দাবি করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হয়। বিভিন্ন অজুহাতে ইসরায়েলের নাম বাদ দেওয়া হয় বলে জানান তিনি।
এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে জানানো হয় পাসপোর্টে বৈশ্বিক স্ট্যান্ডার্ড রক্ষায় ইসরায়েলের নাম বাদ দেওয়া হয়েছে। এটা দুঃখজনক বলে মন্তব্য তার। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের উপর চাপ সৃষ্টির মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। কোনো দেশ বাংলাদেশের উপর খবরদারি করতে চায় জানিয়ে তিনি বলেন, মানবতার ফেরিওয়ালারা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে তেমন কিছুই করছে না। বলেন, জনগণের ভোটে নির্বাচিত বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সোচ্চার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে 2 রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। ই পাসপোর্ট হলো আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে যেটা আমরা গ্রহণ করেছি। সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। গত বছরের না এর আগের বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে, সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্যে নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টই করে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর হাবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদদের নিয়ে দেশ যে আশঙ্কা করছে এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে এর আলামত পাওয়া গেছে। ক্যাম্পে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, দ্রুতই সন্ত্রাস দমন করা যাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি, এখানে অস্ত্র রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু আমরা আলামত আমরা দেখছি। এই ক্যাম্পের কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গেছে, আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি। আর যারা এইরকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে, আপনাদের চেষ্টা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ, এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া। মাত্র 10 দুর্নীতিবাজের টাকা বাজেয়াপ্ত করে দেশের শ্রমিকদের দিয়ে দিলে তাদের অভাব দূর হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বাজার সিন্ডিকেটে লুটপাট করা অর্থের ভাগ সরকার পায়, তাই বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা নেই সংশ্লিষ্টদের। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত জাতীয় সম্মেলনে সাইফুল হক আরও বলেন, সুষ্ঠু ভোট ব্যবস্থা উঠে যাওয়ায় গরিব মানুষরা ক্ষমতা হারিয়েছে, এ কারণে গরিব আরও গরিব হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ নিজের গদি ঠিক রাখতে জেনারেল আজিজ, আইজিপি বেনজির ও এমপি আনারদের সৃষ্টি করেছে। তারকা খচিত এসব দুর্নীতিবাজ ও অপরাধীদের দায় সরকারের উল্লেখ করে সাইফুল হক বলেন, স্যাংশনপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ প্রধান বানিয়ে টাকা কামানোর সুযোগ করে দিয়েছে সরকার। আওয়ামী লীগ দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বসিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জানুয়ারি পরে সরকার গঠনের পরে 100 দিনের মধ্যে বাজার তারা নিয়ন্ত্রণ করবে। এখন 5 মাস পার হয়েছে, বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে? 5 মাস পার হয়েছে, এই সরকার তারা কি দেশ চালাতে পারছে? তারা দেশ চালাতে পারছে না। বললেন কি দুর্নীতির ব্যাপারে তারা 0 টলারেন্স দেখাবেন, বলেন নাই? তারা দুর্নীতির ব্যাপারে সরকার নাকি 0 টলারেন্স দেখাবে। গত 5 মাসে দুর্নীতি কি কমেছে না বেড়েছে? দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা দেন দলটির নেতারা। বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে মিছিল পূর্ব সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। এ সময় ইসলামী আন্দোলনের আমির চরমোনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র কায়েমে তার দলের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত।
ফিলিস্তিনি ইস্যুতে সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনা করে সংগঠনটির আমির বলেন, আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে বৈধতা দিতে তাদের সাথে ভিসা নীতি চালুর পায়তারা করছে। ইসরায়েল থেকে ফোনে আড়িপাতা পণ্য কিনে তাদের আর্থিক সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন করার ডাক দেন চরমোনাইয়ের পীর। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের একটি বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা উঠে এসেছে অনেক গবেষণায়। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নজিরবিহীন ক্ষতিগ্রস্ত সুন্দরবনে জীববৈচিত্র্য। এ থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হকের। আসমা আক্তার নুপুরের আরেকটি রিপোর্ট। আবহাওয়ার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগগুলোর ধরনও। সময়ে সময়ে বদলাচ্ছে তার গতিপথ। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, নদী ভাঙন, শৈত্যপ্রবাহ, তাপদাহ, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টিপাত, নরওয়েস্টার, ঝড় এবং টর্নেডোর মতো বড় বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের উপকূলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হারে বাড়ছে। এতে নতুন নতুন এলাকা লবণাক্ত হওয়ার পাশাপাশি প্লাবিত হতে পারে। সবচেয়ে ঝুঁকিতে উপকূলের 4টি জেলার 8 থেকে 15% এলাকা। দুর্যোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হকের মতে, প্রাকৃতিক দুর্যোগগুলোতে জানমালের ক্ষতি হচ্ছে আশঙ্কার চেয়ে বেশি। তাই উদাসীন না থেকে দুর্যোগের আগে সরকারের ডাকে দ্রুত আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ তার। রিমালে আমরা দেখেছি যে বেশ কয়েকজন নিহত হয়েছে, মারা গিয়েছে এবং প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এগুলির জন্য আমরা এখন প্রায়শই আমরা ফেস করব। এই যে উপকূলীয় অঞ্চলে যারা রয়েছে, যে সকল জেলার বাসিন্দারা রয়েছে, যখনই মেসেজ পাবে, যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ঘূর্ণিঝড় বা আকস্মিক বন্যায় মেসেজ পাবে, ঠিক তখনই যত দ্রুত সম্ভব আশ্রয়কেন্দ্রে যেতে হবে, নিজেকে সেভ করতে হবে, নিজের জান মাল সবকিছু সেভ করতে হবে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অসংখ্য প্রাণীর মৃত্যু সহ সুন্দরবনের মারাত্মক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, জলোচ্ছ্বাস থেকে প্রাণীকুলকে বাঁচাতে সুন্দরবনে একাধিক টিলা নির্মাণ করতে হবে। সুন্দরবনের ভিতরে যদি কিছু টিলা করে দেওয়া হয়, মাটির টিলা, যে যখন বন্যা আর পানি বা ঘূর্ণিঝড়ে কোনো পানি ঢুকবে সুন্দরবনে, তখন যদি ওই টিলা থাকে, তাহলে প্রাণীরা কিন্তু দৌড়ে খুব দ্রুত যেয়ে তারা ওই টিলাতে অবস্থান করতে পারবে এবং নিজেকে সেভ করতে পারবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। অনেক বেশি গাছ লাগাতে হবে, অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য খাতে অতি বাণিজ্যিকীকরণ জেঁকে বসেছে। মানসিকভাবে অতি অর্থের আকাঙ্ক্ষার চাপে মানুষ, বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সকালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে 19তম জাতীয় সাউল হার্ট ও লাইফস্টাইল সেমিনারের আয়োজন করে সাউল হার্ট সেন্টার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মানুষের মধ্যে হাজার কোটি টাকা উপার্জনের আকাঙ্ক্ষা মানসিকভাবে চাপে ফেলেছে। চিকিৎসা এবং প্রাত্যহিক জীবন চর্চা, এই দুই পদ্ধতিতে মানুষ সুস্থ থাকতে পারে। স্বাস্থ্যসম্মত জীবন দর্শন তুলে ধরতে হবে মানুষের সামনে, এমন মন্তব্য করেন হোসেন জিল্লুর রহমান। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সাবেক আইজিপি বেনজিরের বিচার সরকার চায় কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আছে। বিকালে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, শেখ হাসিনা সরকার জনগণের কথা ভাবে বলেই দেশ আজ উন্নয়নের পথে। গাইবান্ধার পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল অপটেকে জিও ব্যাগ দিয়ে তীর রক্ষা ও খনন কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, শুধুমাত্র একটি দলের ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্রকে মাংসের টুকরোর মতো ছিন্ন ভিন্ন করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে উন্নয়নের নামে লুণ্ঠন এবং দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসব, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা। ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে বিভিন্ন ক্যাটাগরিতে 40 জনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি SM মুজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল M হারুনার রশিদ, ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি, ভারতীয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী ও ভারত বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরা। পরে দুই দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণমালা সাহিত্য পরিষদের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ফরিদপুরে। এ উপলক্ষে বর্ণাঢ্য সাহিত্য সম্মেলন, সাহিত্য পুরস্কার ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সকালে ফরিদপুর শিশু একাডেমির হলরুমে সম্মেলনের উদ্বোধন হয়। বিকালে অনুষ্ঠিত হয় সমাপনী অধিবেশন। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য AK আজাদ। বিশেষ অতিথি ছিলেন ডক্টর কবি গোলাম কিবরিয়া পিনু, ডক্টর কবি আশরাফি খাতুন, শিশু সাহিত্যিক ও ছড়াকার হাসনাত আমজাদ। অনুষ্ঠিত হয়েছে ঢাকা সফররত শান্তিনিকেতনের শিল্পী মধুবন্তী চক্রবর্তীর একক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে এস্টেট মাল্টিমিডিয়া। অনন্ত আনন্দধারা শিরোনামে এই অনুষ্ঠানে 12টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মধুবন্তী চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক। মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2023-এর 10 লাখ টাকার শিক্ষা বীমা পেয়েছেন 5 জন। রাজধানীর একটি অভিজাত হোটেলে এ পুরস্কার বিতরণ করা হয়। এতে শিশুদের নিয়ে কাজ করা 3টি প্রতিষ্ঠানকে আদরে ভবিষ্যৎ গড়ার কারিগর সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ারের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ সহ অন্যরা। বক্তারা শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে 0 থেকে 6 বছরের মধ্যে তাকে সঠিকভাবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মধ্যরাতে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, চরম বিপাকে হাজারো বাংলাদেশি কর্মী, দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার 47 নিয়োগদাতার লাইসেন্স স্থগিত। আওয়ামী লীগ দেশকে লুটেরাদের রাজ্যে পরিণত করেছে, মন্তব্য বিএনপি নেতাদের। দুর্নীতির বিরুদ্ধে সৎসাহস দেখাচ্ছে সরকার, দাবি ওবায়দুল কাদেরের। এমপি আনারকে কলকাতায় রিসিভ করে শিলাস্তি রহমান, বলছে ডিবি হত্যা মামলার 8 দিন শেষে ফের 5 দিনের রিমান্ডে 3 আসামি। আলু, পেঁয়াজ, ডিম, মুরগি সহ নিত্যপণ্যের দাম চড়ছেই, অস্থিরতায় হিমশিম দশায় মানুষ, বাজার মনিটরিং জোরদারের তাগিদ। পটুয়াখালী জুড়ে ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসের চিহ্ন, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, ধ্বংস অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, এখনো আশ্রয় কেন্দ্রে ঘরহারা মানুষ। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।